আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রিপন চৌধুরী। আমি কানাডার টরন্টো থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে কানাডার যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, স্টুডেন্ট ভিসা পেতে গেলে আসলে ব্যাংকে কত টাকা আপনি ফান্ড রাখবেন, এই বিষয়টা অনেকের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অনেকেই বিষয়টা আসলে জানেন না। কত টাকা আসলে রাখলে আপনি আপনার স্টুডেন্ট ভিসাটা পাওয়ার জন্য আপনি এক ধাপ আগায় রাখবেন বা আপনি অ্যাডভান্স থাকবেন। তো দেখেন, আমি একদমই টু দ্য পয়েন্টে যাব, লম্বা করব না কথা। এখন এটা নির্ভর করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ভেদে, প্রত্যেকটা ইউনিভার্সিটি ভেদে, প্রত্যেকটা কলেজ ভেদে, প্রত্যেকটা প্রোগ্রাম ভেদে কিন্তু আপনার এই জিনিসটা আপনি ব্যাংকে কত টাকা রাখবেন এটা কিন্তু নির্ভর করবে কেমন আপনি টাকা রাখবেন। তো একটা জিনিস কিন্তু ফাইনাল বা একটা জিনিস ফিক্সড থাকে, প্রত্যেকের টিউশন ফিস কিন্তু ফিক্সড থাকে। এখন আপনার টিউশন ফিস কত টাকা, ঠিক তত টাকার উপর নির্ভর করে কিন্তু আপনি তরল সম্পদ, যেটাকে আমরা লিকুইড মানি বলি, ওই লিকুইড মানি আপনি ব্যাংকে রাখবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি কোন ব্যাংকে রাখবো। দেখেন, এখানে ব্যাংক কিন্তু ইম্পর্টেন্ট না। আপনি কি সোনালী ব্যাংকে রাখবেন, নাকি রূপালী ব্যাংকে রাখবেন, না পূবালী ব্যাংকে রাখবেন, প্রাইভেট ব্যাংকে রাখবেন, না গভর্নমেন্ট ব্যাংকে রাখবেন, ইট ডাজন্ট মেক এনি ভ্যালু। আই ডোন্ট থিঙ্ক। অনেকে বলে যে এই ব্যাংকে রাখলে মনে হয় ভালো হয়, আমার আমার কাছে এটা মনে হয় না। তবে টাকাটার সোর্স অফ ইনকাম এবং টাকাটার ভ্যালিড আপনি রিজন দেখাইতে হবে যে এই টাকাটা আমার এই খাত থেকে আসছে এবং আমি এই টাকাটা, আপনি যাকে স্পন্সর দিবেন, স্পন্সর হবে অবশ্যই ফার্স্ট ব্লাড স্পন্সর হবে। সেটা আপনার বাবা হইতে পারে, সেটা আপনার ভাই হতে পারে, সেটা আপনার মা হতে পারে। আর মেইনলি ফার্স্ট ব্লাডকেই স্পন্সর করা ভালো। বাবা মা বেঁচে থাকলে অবশ্যই তাদেরকে দিবেন, এবং যাদের অবশ্যই ভ্যালিড ইনকাম সোর্স আছে, যার চাকরি আছে, যার বিজনেস আছে, এদেরকেই কিন্তু দিবেন মেইনলি, কারণ এটাকে আপনি এক্সপ্লেইন করতে হবে। দেখেন, এখন মেইন পয়েন্ট হচ্ছে আপনি কত টাকা ফান্ড রাখবেন। এটা আমার আজকে খুব ইম্পর্টেন্ট বিষয়, আমার আলোচনার বিষয় কিন্তু আজকে এটা। দেখেন, আপনার টিউশন ফিস যত টাকা হবে, সেটা আপনার যদি 1 ইয়ারের প্রোগ্রাম হয়, 2 ইয়ার্স এর প্রোগ্রাম হয়, সেটা ব্যাচেলরের জন্য হতে পারে। আপনার টিউশন ফি যদি হয় 50 লাখ টাকা, আপনি লিকুইড মানি মানে তরল টাকা রাখবেন ব্যাংকে হচ্ছে 1 কোটি টাকা, মানে ডাবল রাখবেন। এটা মিনিমাম মিনিমাম রাখবেন, মিনিমাম ডাবল টাকা আপনার টিউশন ফি ঠিক যত টাকা, তার ডাবল টাকা হচ্ছে আপনি ব্যাংকে রাখবেন এবং 6 মাসের ম্যাচুরিটি দেখাবেন। দেখেন, আমি ডাবল কেন বলছি, কারণ আপনার টিউশন ফি যদি হয় 50 লাখ টাকা, আপনার যদি এই 2 বছরের প্রোগ্রাম হয়, আপনার লিভিং কস্ট আছে ধরেন 1 বছরে 12,000 করে, 2 বছরে $24,000। তারপরে আপনার এডুকেশন পারপাস আপনার খরচ আছে, আরো হাবিজাবি ট্রাভেল, এই সব মিলে একটা খরচ আছে। ওরা এভাবে একটা এস্টিমেট করে। তা আপনি যদি ডাবল টাকা রাখেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটিটা অবশ্যই একটু বেড়ে যাবে যে না, এবং টাকাটা কিন্তু সলিড ফান্ড হইতে হবে। আপনি এডিট করে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছেন, দেখায় আপনি ভিসা, কানাডার মতো দেশের ভিসা কিন্তু আপনি স্বপ্ন দেখতেই পারেন না, মানে এই স্বপ্নটা দুঃস্বপ্ন হবে অবশ্যই। তা আপনি সেক্ষেত্রে 1.5 গুণ টাকা দেখাবেন। এবং যদি আরো বেটার হয়, যদি আপনি একটু বেশি, 1.5 গুণ থেকে সামান্য যদি বেশি রাখতে পারেন, এটা আপনার জন্য আরো অবশ্যই স্ট্রং একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে। এখন দেখেন, টাকাটা আপনি কোন অ্যাকাউন্টে রাখবেন। আই মিন কি ফিক্সড ডিপোজিট, আই মিন হচ্ছে আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখবেন, নাকি আপনি সঞ্চয়পত্র কিনে রাখবেন, নাকি আপনি কিভাবে আপনি এই টাকাটা দেখাবেন। আমার মতে সেভিংস ইজ গোনা বি এ গুড। আমি আমার যদি কথা বলি, আমি সেভিংস দেখাইছি। আমার টিউশন ফি ঠিক 2 গুণেরও একটু বেশি টাকা আমি দেখাইছি, এবং সেভিংসে দেখাইছি এবং একটা অ্যাকাউন্টে দেখাইছি। এখন আপনি সেভিংসে রাখতে পারেন, সঞ্চয়পত্র দেখাইতে পারেন, এটা ভালো। ব্যাংক নিয়ে কোনো হেডেক থাকার কথা না, যে কোনো ব্যাংক হইতে পারে, গভর্নমেন্ট প্রাইভেট ডাজন্ট ম্যাটার। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে জিনিসটা বাংলাদেশের, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক কিন্তু খুব বেশি মানে বিদেশি ফ্রেন্ডলি না। ধরেন আপনি যদি, বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে একদমই না, ওরা কিন্তু বেটার সার্ভিস দেয় না। আপনি ধরেন যদি ভিসা অফিসার কোনো ক্রমে সে যদি সন্দেহ করে, কোনো কারণে তার সন্দেহ হইতে পারে, যদি সে কোনো কারণে সন্দেহ করে, তখন সে কিন্তু ওই ব্যাংকে আপনার এই যে টাকাটা আদৌ সলিড কিনা, সে কিন্তু ইমেইল করতে পারে। এবং যথাযথ সময়ে যদি ওই ইমেলের রিপ্লাই যদি ব্যাংক কর্তৃপক্ষ না দেয়, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। এই জন্য আমার মতে সরকারি ব্যাংকগুলোকে স্কিপ করে আপনি প্রাইভেট ব্যাংকে যাবেন। ধরেন ইসলামী ব্যাংক হইতে পারে, আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হইতে পারে,
আপনার ধরেন যেগুলা মানে হচ্ছে বিদেশি ফ্রেন্ডলি, যে ব্যাংকগুলা প্রাইভেট এবং তাদের সার্ভিস অনেক ভালো, এই ব্যাংকগুলোতে আপনি করতে পারেন। ডাচ বাংলা ব্যাংকে করতে পারেন আপনি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ভেরি গুড ব্যাংক। হ্যাঁ, বাট তবে ওভারঅল আমি বলবো ব্যাংক কিন্তু ভ্যালু অ্যাড করে না, শুধু ওই ইমেলের রিপ্লাইটা দেওয়ার ক্ষেত্রে প্রাইভেট ব্যাংকগুলো আমি বলবো ওরা একটু আগাই থাকে, ওদের ফরেন ডেস্ক থাকে, ওরা এই জিনিসগুলোকে অনেক বেশি প্রাধান্য দেয় যে রেদার দেন গভর্নমেন্ট ব্যাংক। তো আপনি আপনি ব্যাংকে রাখতে পারেন, তবে এটা অবশ্যই যে ব্রাঞ্চে আপনি খোলেন না কেন ব্রাঞ্চের ম্যানেজারকে বিষয়টা ইনফর্ম করবেন যে আমার ইউনিভার্সিটি হইতে পারে, আমার ভিসা অফিসার হইতে পারে, কানাডার যে কোনো পার্টি আমাকে মানে আমার অ্যাকাউন্টটা সম্পর্কে তলব করতে পারে। আপনি অবশ্যই যথা টাইমে কিন্তু আপনি ইমেইলের রিপ্লাইটা দিবেন। তো এটা যদি হয় দেখেন আপনি, আশা করি আপনি ক্লিয়ার বিষয়টা বুঝছেন। আমি আবারও একটু রিপিট করে দিই, আপনার ফান্ড হতে হবে 2 গুণ, তার একটু বেশি হলে ভালো, কিন্তু 2 গুণের নিচে রাখেন না, তখন আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটিটা কিছুটা আপনার হচ্ছে ঝুঁকির মুখে পড়ে যাবে। আপনি 2 গুণ রাখবেন, পারলে আরেকটু বেশি রাখবেন। আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন, সঞ্চয়ী পত্র কিনে রাখতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। এবং হচ্ছে যিনি স্পন্সর হবে অবশ্যই তাকে স্ট্রং হচ্ছে আপনার এই যে টাকাটা কেন আপনি দেখাইছেন, মানে হচ্ছে কেন, যেমন আমার ভাই, আমার বাবা বেঁচে নাই, আমি আমার ভাইকে স্পন্সর দিছি, সেই ক্ষেত্রে বিদেশে কিন্তু আপনি জানেন বিদেশে কিন্তু ভাইয়ে ভাইকে টাকা দেয়, এই কালচারটা কিন্তু বিদেশে খুব বেশি নাই। বোন বোনকে টাকা দেয়, ভাই বোনকে টাকা দেয়, এগুলা কিন্তু ভেরি রেয়ার। এদেশে বাবা মা, ওরা বাবা মার সম্পর্ক, ছেলে সন্তান বাবা মা, এই সম্পর্কটা গুলাকে ওরা অনেক বেশি প্রাধান্য দেয়। তো যাদের বাবা মা জীবিত আছেন এবং যাদের ওনাদের ইনকাম সোর্স আছে, অবশ্যই আপনারা বাবা মাকে দুজনের একজনকে বা দুজনকে আপনি দিতে পারেন, কি জানি বলে, স্পন্সর দিতে পারেন। তারপরে দেখেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের কথা যদি বলি, আপনি একটা ভালো ফার্ম, সিএ ফার্ম দ্বারা আপনি অ্যাসেট ভ্যালুয়েশন করতে পারেন। আমি যে ফার্ম দ্বারা করাইছি, জাহিদুল ভাই, ওনার নাম্বার আমার কাছে মেবি আছে, যদি কারো লাগে আমাকে মেইল করেন। আপনার হচ্ছে একটা ভালো সিএ ফার্ম দ্বারা আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনি করাবেন। অ্যাসেট ভ্যালুয়েশন করে আপনার স্থাবর যে সম্পত্তি আছে এগুলো আপনি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট করে আপনি হচ্ছে সম্পত্তির পরিমাণ আপনি দেখাবেন। মূল কথা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যদি আপনি স্ট্রং একটা ডকুমেন্ট সাবমিট করতে পারেন, আপনার যদি ভালো একটা আইএলটিএস স্কোর থাকে, আপনি একাডেমিক রেজাল্ট যদি মোটামুটি ভালো থাকে, আর আপনার যদি এসওপিটা অনেক ভালো থাকে, আমি এসওপি নিয়ে আমি একটা ভিডিও বানাবো কিভাবে আপনারা এসওপিটা লিখবেন, কি কি অ্যাড করবেন, কি কি অ্যাড করবেন না, ওই এসওপিটা অনেক ইম্পর্টেন্ট। এসওপি যদি ভালো স্ট্যান্ডার্ড এসওপি হয়, ভালো আইএলটিএস স্কোর হয় মোটামুটি, তারপরে যদি আপনার হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডিক্লারেশনটা যদি খুব ভালো হয়, it's a very important term for getting a Canadian visa, not for like Canadian visa, all over the world। আমি বিশ্বাস করি ওরা বিদেশিরা চায় যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আপনি এই দেশে পড়তেই আসছেন, এই দেশে এসে আপনি অ্যাসাইলাম চেক করতে আসেন নাই, বা আপনি এই দেশে এসে পালাই যাওয়ার জন্য কিন্তু আসেন নাই। এটা যদি আপনি ওদেরকে প্রমাণ করতে পারেন, তাহলে মনে করেন আপনাকে ভিসা কেউ মূলত ঠেকাইতে পারবে না। এটা হচ্ছে আমার বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই সেলফ। আমি আরেকদিন এসওপি নিয়ে ভিডিও বানাবো, এবং আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।